আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের ভালো থাকার জন্য আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া এবং প্রার্থনা করে থাকি। তো আজকের লাইভ ক্লাসে অর্থনীতি বিভাগের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিগত দিনগুলোর মতো আজকে তোমাদের সামনে মৌলিক গণিতের অন্তরীকরণ অধ্যায় নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা তুলে ধরব। তো তোমরা একটু যদি কমেন্ট করতে যে সাউন্ড ক্লিয়ার কিনা কিংবা লেখা দেখা যাচ্ছে কিনা, তাহলে আমি আমার ডেলিভারি সামনে এগিয়ে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারতাম। প্লিজ, যদি কেউ তোমরা দেখতে পাচ্ছি অলরেডি 3জন জয়েন করেছ, তো জাস্ট একটু কমেন্ট করে বলবে যে লেখা দেখা যাচ্ছে কি না, সাউন্ড শোনা যাচ্ছে কি না। আচ্ছা, একটু তোমাদেরকে একটু ওয়েট করতে হবে। আমি 1 মিনিটের মধ্যে তোমাদের সামনে আবার আসছি। আমি এই পেজটিকে একটু শেয়ার করে আসতে হবে। তোমরা সেই পর্যন্ত বোর্ডের মধ্যে যা দেখা যাচ্ছে, হ্যাঁ, এখানে কিছু নিয়মকানুন লেখা দেওয়া আছে, তোমরা নিয়মকানুনের দিকে একটু খেয়াল করো, তারপর আমি তোমাদের সাথে আবার যুক্ত হচ্ছি। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি একটু মাঝখানে বিরতি নিয়ে নেওয়ার জন্য। তোমরা ধৈর্য সহকারে অপেক্ষা করছো, তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
একজনে লিখছে সাউন্ড ঠিক আছে, আর একজনে ফাহমিদা ইসলাম মিথিলা সালাম দিয়েছ, ওয়ালাইকুম আসসালাম। লেখা দেখা যায় না, ঠিক আছে, লেখা দেখার ব্যাপারে চেষ্টা করতেছি। তো তোমরা আমাদের সাথেই থাকো এবং শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসে অ্যাটেন্ড থাকার চেষ্টা করো। তোমরা প্রত্যেকেই নিজেদের যে নোট খাতা ছিল, নিজেদের নোট খাতা পাশে নিয়ে বসবে। আমরা হাতে কলমে আজকের লেকচার তোমাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। আচ্ছা, তাহলে ওকে, ওয়ালাইকুম সালাম জুবায়ের রিফাত, ঠিক আছে। তাহলে আমরা চলে যাচ্ছি ক্লাসের মধ্যে। এখন মনে হচ্ছে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। তো তারপরে আরেকটু হ্যাঁ, আশা করি এবার আর সমস্যা হবে না। ওকে, তাহলে আবারও তোমাদের সামনে আসলাম। জানি এই দুর্যোগ সময়টা কারো জন্য ভালো যাচ্ছে না। বিশ্বের এই মহামারীতে বিশ্বের প্রতিটি দেশই কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত, এবং শিক্ষা থেকে শুরু করে অর্থনৈতিক, বিশেষ করে তোমরা যেহেতু অর্থনীতির স্টুডেন্ট, মনে রাখতে হবে অর্থনীতির মন্দা তোমার বিশ্বের এই শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ মন্দা হয়তো শুরু হতে যাবে। যাই হোক, আমরা আমাদের ক্লাসে চলে আসলাম। তো একটু খেয়াল করে দেখো, এখানে অন্তর্কলনের কিছু নিয়ম আমি তোমাদের সামনে লিখে দিয়েছি। 1 নম্বর নিয়ম গত ক্লাসের মধ্যে আমরা আলোচনা করেছি পাওয়ার রুল নিয়ে। তো 2 নম্বর রুল কনস্ট্যান্ট রুল, সেটা নিয়ে একটু কথা বলেছিলাম। 3 নম্বর যে রুলটা এখানে লিখেছি এক্সপোনেনশিয়াল রুল বা সূচক নিয়ম, সেটা আলোচনা করি নাই। 4 নম্বর যে নিয়মটা লগারিদমিক রুল, সেটি আলোচনা করি নাই, আজকে নতুন। তো এগুলো যখন কমপ্লিট হবে আমরা তোমাদের সামনে নতুন ক্লাস, নতুন আরও যে কিছু নিয়মকানুন আছে সেই নিয়মকানুন নিয়ে আজকের ক্লাসে ইনশাল্লাহ উপস্থাপন করার চেষ্টা করব। তো 1 নাম্বার আসো পাওয়ার রুল। পাওয়ার রুলের যে ফর্মুলা কিংবা যে নিয়ম, সেই নিয়ম আমরা গত ক্লাসের মধ্যে 1-2টা বেশ কয়েকটা ম্যাথ আমরা প্র্যাকটিস করেছিলাম। তো আসলে অন্তর্কলনের মূল কথা আমরা গত ক্লাসের মধ্যে বলেছিলাম যে একটা ফাংশন হলো তোমার এমন ধরনের একটা সম্পর্ক 2টা ভেরিয়েবলের মধ্যে, যে তোমার যদি একটা ভেরিয়েবল বা চলক যদি স্বাধীন হয়, অন্য একটা ভেরিয়েবল যদি তোমার পরাধীন হয়, তাহলে স্বাধীন চলকের পরিবর্তনের দ্বারা অধীন চলকের যে পরিবর্তনটা পাওয়া যায়, হ্যাঁ, সেটি মূলত ডিফারেন্সিয়েশনের মাধ্যমে সেই জিনিসটা বের করতে হয়। কিন্তু তোমার যে 2টা ভেরিয়েবল যখন একটি আরেকটির উপর পরস্পর নির্ভরশীল, এই জিনিসটা যখন গাণিতিকভাবে আমরা প্রকাশ করি সেটি তখন ফাংশন। যেমন এখানে ওয়াই হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এক্সের পরিবর্তনের দ্বারা ওয়াইয়ের পরিবর্তন হয়। এখন পরিবর্তনের অনেক নিয়ম আছে, কিন্তু ডিফারেন্সিয়েশন অথবা অন্তর্কলনে কোন নিয়মটা আলোচনা করা হয়, যে এক্সের সামান্য পরিবর্তনের দ্বারা তোমার ওয়াইয়ের যে পরিবর্তন হয়, এটা হলো ডিফারেন্সিয়েশন বা অন্তর্কলনের মূল কথা। তো ওকে, আমরা 1 নম্বর নিয়মটা গত ক্লাসে অ্যাপ্লাই করেছিলাম, সেটি আবার আজকে একটু তুলে ধরবো তোমাদের সামনে। যে মনে করো এটা একটা হলো ফাংশন ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স, হ্যাঁ, এটা হলো ফাংশন অফ এক্স, আর ওয়াইয়ের মানটা দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু তোমার এক্স টু দ্য পাওয়ার এন। এখন যদি ওয়াই যদি এক্সের ফাংশন হয়, তাহলে আমরা লিখতে পারি যে তোমার ওয়াই ফাংশন অফ এক্স সমান সমান কি এক্স টু দ্য পাওয়ার এন। তাহলে এখন পাওয়ার রুল যদি অ্যাপ্লাই করি, পাওয়ার রুল অ্যাপ্লাই করলে আমরা কি পাবো, ডেরিভেটিভ পাবো বা অন্তরক সহগ পাবো বা অন্তরক পাবো, হ্যাঁ। তো অন্তরক পাওয়াটাই হলো আমাদের অন্তর্কলনের মূল কাজ। অন্তর্কলন কেন করব, আমরা যাতে ডেরিভেটিভ পাই,
বা অন্তরক পাই, অর্থাৎ হলো তোমার স্বাধীন চলকের সামান্য পরিবর্তনের দ্বারা অধীন চলকের যে পরিবর্তনের পরিমাণটা সেই অংশটা আমরা পাবো। তো বিভিন্ন রুল অ্যাপ্লাই করে সেই পরিবর্তনের অংশটা পেতে হয়। এর মধ্যে প্রধান যে রুলটা সেটা হলো তোমার পাওয়ার রুল। তো পাওয়ার রুল যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা পরিবর্তনের অংশটুকু পেয়ে যাব। কীভাবে অ্যাপ্লাই করতে হবে, যেহেতু পাওয়ার আছে ভেরিয়েবলের উপর, এই জন্য পাওয়ার রুল অ্যাপ্লাই করব। পাওয়ার রুল অ্যাপ্লাই করার জন্য dy/dx, এখন y সমান সমান কত পাইছি, y সমান সমান হলো এই অংশটা যদি আমরা বসাই তাহলে y এর মান হলো x⁴n। এটা কিসের সাপেক্ষে, x এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করব। তো যদি করি তাহলে x এর সাপেক্ষে যদি এই অংশ ডিফারেন্সিয়েশন করি, পাওয়ার রুলের নিয়ম অনুযায়ী এখানে কি লেখা আছে, এই অংশ থেকে এটা বানানো বা তৈরি করা হয়েছে এই পদ্ধতির মাধ্যমে। তাহলে আমরা পাওয়ারটাকে সামনে নিয়ে আসব, ভেরিয়েবলটা জায়গায় থাকবে, আর পাওয়ার থেকে 1 মাইনাস হবে। তো পাওয়ার রুলের মাধ্যমে এই যে অংশটুকু এটি হলো তোমার ডেরাইভেটিভ, অর্থাৎ অন্তরক। যে অংশটা আমরা পেলাম সেটা হলো অন্তরক, যে প্রক্রিয়ায় পেলাম সেটা হলো অন্তরীকরণ। তাহলে এটি হলো আনসার। এখন এখানে আমরা আরেকটা নতুন নিয়ম শিখব। তোমরা বইয়ের মধ্যে অবশ্যই দেখতে পেয়েছো যে বইয়ের মধ্যে উল্লেখ করা আছে মূল নিয়মে অন্তরীকরণ করো। এখন এটা হলো পাওয়ার রুলে অ্যাপ্লাই করে আমরা অন্তরীকরণ করেছি, মূল নিয়মে আবার কোনটি? হ্যাঁ, তো দেখা যাচ্ছে আমরা যদি এই একটা ফাংশন, এই ফাংশনটাকে অন্তরীকরণ করলে রেজাল্টটা দাঁড়ায় এটি। এখন এই ফাংশনটিকে মূল নিয়মে যদি অন্তরীকরণ করি আমরা তাহলে রেজাল্টও এটি হবে, কিন্তু সেই প্রক্রিয়াটা এখানে যে এই ধাপ পেরিয়ে আসছে এই ধাপের মতো হবে না, সেটি হবে আর একটু ভিন্ন স্টাইলে। তো আমরা যেমন একটা ফাংশন দেই তোমাদের সামনে, একটা ফাংশন দেওয়া আছে y = 1/x, এটা একটা ফাংশন। এখন এটার ডিফারেন্সিয়েশন কীভাবে হবে? ডিফারেন্সিয়েশন দুইভাবে হতে পারে, একটা হলো তোমার পাওয়ার রুল এখানে অ্যাপ্লাই করে অথবা ইনভার্স রুল এখানে অ্যাপ্লাই করা যাবে। তো আমরা পাওয়ার রুল যদি শিখে থাকি, ইনভার্স রুল আর নিজের মতো করে বা বই থেকে পড়া লাগবে না, রুট ওভার রুল আরও কিছু রুল আছে, এগুলো পড়া লাগবে না। পাওয়ার রুল আমরা যদি অ্যাপ্লাই করি ঠিক মতো, তাহলে পাওয়ার রুলটা কীভাবে, এখানে পাওয়ার নাই কিন্তু পাওয়ার বানিয়ে নিতে হবে। এটা সমান লেখা যায় y = x পাওয়ার 1 - 1, মানে x ইনভার্স 1। তাহলে দেখা যাচ্ছে -1 হলো পাওয়ার। এখন পাওয়ার রুল যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে আমাদের ডিফারেন্সিয়েশনটা কি হবে? dy এর জায়গায় হবে মাইনাস, তারপর হলো dx। এখন যদি এটা ডিফারেন্সিয়েশন কমপ্লিট করি তাহলে -1 হবে, x -2 হবে। তো এর মানে কি, এটাকে কিভাবে লেখা যায়? -1 মানে হলো -x, -1 বা +1 সামনে যদি থাকে, এটার সাথে যে গুণ আকারে কোনো ভেরিয়েবল বা অন্য কোনো সংখ্যা থাকে তাহলে 1 আর লিখতে হয় না। তাহলে এটাকে লেখা যায় -x পাওয়ার -2। এখন এটাকে লেখা যায় তোমার -1/x², এটা লেখা যায়। এটি আনসার, এটি হলো কি আনসার। ডিফারেন্সিয়েশন করে আমরা এই ডেরিভেটিভটা পেয়েছি, এটি হলো আনসার। এখন এটা আমরা করলাম কোন পদ্ধতিতে? পাওয়ার রুল অ্যাপ্লাই করে। এখন পাওয়ার রুল অ্যাপ্লাই ছাড়া এই আনসারটা আবার বের করা যাবে। কীভাবে বের করা যাবে? যদি মূল নিয়মে অন্তরীকরণ করো। মূল নিয়মে অন্তরীকরণ করলে বিষয়টা একটু বড় হয়ে যায়, কিন্তু যদি পরীক্ষার মধ্যে আসে মূল নিয়মে অন্তরীকরণ করো তাহলে তো আনসার করতে হবে। আনসার যদি করতে হয় তাহলে অবশ্যই মূল নিয়মটা শিখে নিতে হবে। তাহলে আমি একটা উদাহরণ তোমাদের সামনে দেখিয়ে দিব, তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে। ওকে, তাহলে মনে রাখবে রেজাল্ট হলো এটা। তো এই রেজাল্ট যদি এটা হয় তাহলে এই রেজাল্টটা আমরা মূল নিয়মে পাই কিনা এটা দেখতে হবে। ফাংশন একটি মূল নিয়মে হলো, তোমাদেরকে আমি গত ক্লাসের মধ্যে একটা কার্ভ এঁকে দেখাইছিলাম, এইরকম একটা কার্ভ এঁকেছিলাম। কার্ভ এঁকে বলছিলাম এখানে একটা ঢাল আছে, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। হ্যাঁ,
এইভাবে যদি এখানে একটা বিন্দু নেই, এখানে একটা বিন্দু নেই, এরকম একটা সরল রেখা আঁকি, এটা একটা ছেদক। এইভাবে যেতে যেতে যদি এখানে একটা বিন্দু নেই, এখানে একটা বিন্দু নেই, এই বিন্দুগুলো এত কাছাকাছি যে দুইটি বিন্দু যে ভিন্ন বিন্দু এটা ভাবার কোনো আর সুযোগ থাকে না। তখন এখানে যে আমরা রেখাটা আঁকবো সেটা হয়ে যায় একটা স্পর্শক। মূলত স্পর্শকে যে ঢাল পাওয়া যায় ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের, সেই ঢালটা বের করার পদ্ধতি হলো মূল নিয়মে অন্তরীকরণ। যেমন এখানে আমরা জানি এটা ওয়াই, এটা হলো এক্স। এখন এই স্থানাঙ্কতে দুটি মান আছে, একটা হলো ওয়াই এর, একটা হলো এক্স এর। তো আমরা যদি ফাংশন আকারে লিখি তাহলে এটা লিখবো আমরা ফাংশন অফ এক্স, আর এটা হলো এক্স, আর এটা হলো ফাংশন অফ এক্স প্লাস এইচ, আর এটা হলো তোমার এক্স প্লাস এইচ, এক্স প্লাস এইচ। এখন যদি এখান থেকে আমরা ঢাল বের করতে চাই, ঢাল যদি বের করতে চাই তাহলে আমরা কিভাবে লিখবো? লিখবো এরকমে ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স, আর তারপর এদিকে হলো এক্স প্লাস এইচ মাইনাস এক্স। কাটাকাটি যদি করি এক্স এক্সে তাহলে দাঁড়ায় ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স এইচ। এই ঢাল, স্পর্শকের ঢাল। মূলত এই নিয়মে ঢাল বের করা কিংবা পরিবর্তনের হার বের করাটাই হলো মূল নিয়মে অন্তরীকরণ। বন্ধুরা তোমরা বলতে পারো ফাংশন অফ এক্স মানে কি? ফাংশন অফ এক্স মানে হলো ওয়াই। আমরা এই যে ওয়াই লিখলাম, ওয়াই এক্স মনে করো এক্স টু দি পাওয়ার এন, আমরা কি বলি এক্ষেত্রে? ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স পাওয়ার এন, মানে এক্সের ফাংশন হলো ওয়াই। তো ফাংশন অফ এক্স মানে হলো ওয়াই। তাহলে এই বিন্দুতে এখানে যদি দুইটা বিন্দু থাকে, দুইটা বিন্দু থাকলে আমরা এখানে একটা ওয়াই এর মান পাবো আর একটা এক্স এর মান পাবো। ওয়াই এর মানটা হলো ফাংশন অফ এক্স আর এক্স এর মান তো এক্স আছেই। তেমনিভাবে উপরের যে বিন্দুটা, সেই বিন্দুটাতে আমরা কি পাবো? ফাংশন অফ এক্স প্লাস যতটুকু পরিবর্তন ততটুকু, পরিবর্তনের পরিমাণ কত? এইচ। তাহলে এটা হলো ওয়াই আর এটা হলো এক্স, এক্স অক্ষের যে মানটা সেটি। তাহলে সেটির ঢালটা এটা পাই, এটি হলো মূল নিয়মে অন্তরীকরণ করলে এই ঢালটা পাওয়া যায়। তাহলে আমরা এই নিয়মে এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে রেজাল্ট এটি আসবে। তো মূল নিয়মে অন্তরীকরণ করি। ওকে, মূল নিয়মে যদি অন্তরীকরণ করি তাহলে মূল নিয়মে অন্তরীকরণ, মূল নিয়মে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা লিখতে হবে y is equal to function of x, হ্যাঁ, ওকে। তারপর আমরা লিখব মূল নিয়মে যদি অন্তরীকরণ করি, অতএব লিখব যে আচ্ছা, তো আমরা এখন মূল নিয়মে অন্তরীকরণ করলে সেটি হবে dy dx, হ্যাঁ, এটা লিখতে হবে তোমার, তখন লিমিট দিয়ে লিখতে হবে। লিমিট যদি লিখতে হয় তাহলে ওখান থেকে যে আমরা ফাংশনটা বের করছিলাম সেই ফাংশনটা এখানে লিখব যে তোমার ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স, আর এখানে লিখব তোমার এইচ, যেহেতু এই ঢালটা পাই। ওকে, আর মূল নিয়মে লেখার ক্ষেত্রে এক্ষেত্রে অবশ্যই লিমিট লিখতে হবে এক্স ইনটেন্স টু এক্স না সরি এইচ ইনটেন্স টু 0, এই কথাটা লিখতে হবে। একটু পরে এর ব্যাখ্যা বিশ্লেষণে আসছি, এটা আগে একটু সমাধান করে নিই। তাহলে ফাংশন অফ এক্স মানে কত? এটি মানে ফাংশন অফ এক্স মানে হলো ওয়াই, ওয়াই সমান সমান কি 1/x। তেমনিভাবে এক্স এর মান বসাবো 1/x প্লাস এইচ, আর এটি হলো 1/x আর এটি হলো তোমার এইচ।
আর এই ক্ষেত্রে এখানে লিখতে হবে তোমার লিমিট এইচ টেন্ডস টু 0। এখন আমার মূল কাজ হলো যে এখানে লিমিটে দিব, এইচের মান 0 বসাবো। 0 বসালে আমাদের যে পাওয়ার রুল অ্যাপ্লাই করে যে মানটা আমরা পেয়েছিলাম সেই মানটা পাবো। এটা এইচ দেওয়ার উদ্দেশ্য হলো যে মূল নিয়মে যদি অন্তরীকরণ করি তাহলে এখানে এক্স এবং এইচের যে সমন্বয় সেখান থেকে এক্সকে আমরা আলাদা করে নিয়ে আসব এবং এইচকে আলাদা করে রেখে দেব। এইচকে আলাদা করে রেখে দিয়ে এক্সকে যদি আমরা আলাদা করে নিয়ে আসি তাহলে আমরা রেজাল্ট পর্যন্ত পৌঁছাতে পারবো। তো সবসময় মূল নিয়মে অন্তরীকরণ করলে চেষ্টা থাকতে হবে এই এক্সটাকে আলাদা করে নিয়ে আসা, এইচ থেকে আলাদা করে নিয়ে আসা। ওকে, তাহলে আমরা যদি আলাদা করে নিয়ে আসি তাহলে কি দাঁড়ায়? এখানে দেখো 1/x যদি আমরা লিখি, এখানে যদি h লিখি, হ্যাঁ, আর এখানে যদি আমরা 1/x লিখি, আর এখানে যদি h লিখি, এখন চিন্তা করে দেখো তুমি যদি x 1/x যেটি সেটিকে যদি আলাদা না করো, শুধু যদি মান বসিয়ে দাও তাহলে এটা কাটা চলে যায়। h এর মান বসালে লিমিট মানে এটার মান হয়ে যায় 0, কিন্তু আমরা পাওয়ার রুল অ্যাপ্লাই করে 0 পাই নাই, পেয়েছিলাম কি -1/x স্কোয়ার। সুতরাং এখানে আমরা অবশ্যই এই ক্ষেত্রে কাটবো না, কেটে আমরা কি করব, সামনের দিকে এগিয়ে যাব, 1/x বা এক্সটাকে আলাদা করে নিয়ে আসার চেষ্টা করব। তো আমরা লসাগু করি, লসাগু করলে কি দাঁড়ায়, তোমার লসাগু করলে দাঁড়ায় নিচে থাকে x, এখানে থাকবে 1, তারপর এটার নিচে তো 1 আছে, x ইচ হবে, আর এই ক্ষেত্রে 1 হবে। তারপর আমরা একটু মুছে ফেলবো, জায়গা যেহেতু সংকলন হচ্ছে না, আমরা একটু মুছে এটাকে একটু সামনের দিকে নিয়ে যাই। নিয়ে গেলে দেখো লিমিট টেন্ডস টু 0, 1 কাটা দাও এবার, তাহলে উপরে কি রইল, সরি বন্ধুরা, এখানে একটি লেখা অসম্পূর্ণ ছিল, সেই লেখাটা আমরা সম্পূর্ণ করব। আমরা একটু খেয়াল করি, এখানে একটু আমরা আবার শুরুটা আবার করতে হবে, কারণ এখানে মানটা ঠিকমতো বসানো হয় নাই। dy/dx লিখতে হবে, তারপর লিমিট এইচ টেন্ডস টু 0, তারপর আমরা ফাংশনটা আবার লিখব একটু, x প্লাস h মাইনাস x h, তারপর আমরা যদি মান বসাইলে বসাতে হবে তোমার 1/x প্লাস h, তারপর মাইনাস 1/x, এদিক হলো h। ঠিকমতো মান বসালে এই মানটা আসবে। ওকে, এই মানটা যদি আসে, এবার তুমি লসাগু করো, লসাগু করলে তোমার কি দাঁড়াবে, x প্লাস h, তারপর x, তাহলে কি দাঁড়ালো, x মাইনাস x প্লাস h, নিচে হলো h। হ্যাঁ, প্রত্যেকটার আগে তোমার লিমিট রয়েছে, লিমিট
লিমিট এইচ টু 0, তারপর হলো লিমিট এইচ টেন্স টু 0, এটা লিখতে হবে। তাহলে লিমিট আবার লিখলাম এইচ টেন্স টু 0। এখন যদি তুমি এখানে কাজ করো, এখানে কাজ করলে দাঁড়ায় তোমার x মাইনাস এক্স প্লাস এইচ, আর এদিকে দাঁড়াবে তোমার এক্স স্কোয়ার প্লাস এক্স এইচ উপরে নিচে। তারপর হলো লিমিট, তারপর হলো এই এক্সে কাটা, উপরে হলো এইচ এক্স স্কোয়ার প্লাস এক্স এইচ এইচ। ওকে, আমরা আবার শেষের লাইনটা সামনে তুলে ধরি। শেষের লাইনটা যদি সামনে তুলে ধরি তাহলে আমরা কি পেলাম? লিমিট এইচ টেন্স টু 0, লিমিট এইচ টেন্স টু 0, তারপর হলো উপরে এইচ আর এক্স স্কোয়ার প্লাস এক্স এইচ, আর এইচের নিচে মনে মনে 1 আছে, সুতরাং এটাকে যদি তুমি ভাগ করো, ভাগ করলে কি হয়ে যাবে? উল্টে যাবে, অর্থাৎ এখানে হবে 1/h। এই এইচে কাটা, যদি কাটা যায় তাহলে তুমি লিখবে লিমিট এইচ টেন্স টু 0, উপরে কি 1 এক্স স্কোয়ার প্লাস এক্স এইচ। ওকে, আমরা এবার এইচের মান দিয়ে দিব। এইচের মান আমরা এখানে বসিয়ে দিব। বসিয়ে দিলে কি পাই? তাহলে তখন আর লিমিট হবে না। এইচের মান, এইচ মানে জানলাম আমরা, এইচ মানে হলো একটা ক্ষুদ্র পরিবর্তন। এটা 1 প্রথমে পরিবর্তন হবে 1, তারপরে হাফ, তারপরে 1/3, 1/4, এভাবে 1/5, এইভাবে শেষ পর্যন্ত এইচের মানটা 0-র দিকে যেতে থাকবে। তো ফাইনালি যদি 0-র দিকে যায় তাহলে আমরা 0টা বসিয়ে দেব। 0 যখন বসিয়ে দেব বা এইচের মানটা যখন বসিয়ে দেব তখন আর লিমিট লেখা যাবে না, তখন দাঁড়াবে 1 এক্স স্কোয়ার প্লাস এক্স, আর এইচের মান হলো কত? 0। তাহলে কি দাঁড়ালো? 1 ডিভাইডেড বাই তোমার 1 ডিভাইডেড বাই, এখানে অবশ্য মাইনাস রয়েছে, এখানে মাইনাস রয়েছে, তো মাইনাস থাকলে অবশ্যই এখানেও মাইনাস। একটু খেয়াল করো, আমার এখানে মুছে ফেলছি, আমি পূর্বের লেখাটা দেখতে পাচ্ছি না। তো তোমাদের খাতার মধ্যে যারা লিখছো, খাতার মধ্যে দেখবে যে এখানে মাইনাস আছে, মাইনাস রয়েছে, মাইনাসটা তোমার থেকে যাবে। মাইনাস যদি থেকে যায় তোমার, এখন এইচের মান 0 বসালাম, সুতরাং এক্সের মানও 0, এই অংশটা পুরোটাই 0, তাহলে এক্স স্কোয়ার। তাহলে দেখো বন্ধুরা, তোমাদেরকে পাওয়ার রুল অ্যাপ্লাই করে একই ফাংশনের y ইজ ইকুয়াল টু তোমার 1 ডিভাইডেড বাই এক্স, হ্যাঁ, এই ফাংশনের পাওয়ার রুল অ্যাপ্লাই করে আমরা রেজাল্ট পেয়েছিলাম কি? -1/x², এটা পেয়েছিলাম। আর মূল নিয়মে অন্তরীকরণ করে আমরা এই রেজাল্টটা পেয়েছি। সুতরাং মূল নিয়মে অন্তরীকরণ তোমার এইচ এবং লিমিটের ব্যবহার করে আমাদেরকে মূল নিয়মে অন্তরীকরণ করতে হবে। ওকে, তাহলে আমরা পাওয়ার রুল এভাবে অ্যাপ্লাই করব এবং মূল নিয়মে অন্তরীকরণ এভাবে করে যাবে। এবার আসো কনস্ট্যান্ট রুল। তো কনস্ট্যান্ট রুল হলো, যদি আমরা জানি যে তোমাদেরকে এর পূর্বের ক্লাসে বলেছিলাম কনস্ট্যান্ট মানে স্থির রাশি, 1, 2, 3, 4 এগুলো যখন সেপারেটলি আসে, ভিন্নভাবে আসে, এককভাবে আসে, তখন এটি হলো কনস্ট্যান্ট। আর এটি যখন কোনো ভেরিয়েবলের সাথে যুক্ত হয়ে আসে তখন এটার নাম হলো সহগ। তো যদি কনস্ট্যান্ট হয় কোনো রাশি তাহলে সেটার মান হবে 0। এটা আমার মনে হয় না তোমাদেরকে দেখানোর প্রয়োজন আছে। যেমন মনে করো যে বলা হলো y = 5, আর এখানে দেয়া হলো তোমার মনে করো যে 3x, এটা হলো সহগ, এটা হলো কনস্ট্যান্ট। এখন কনস্ট্যান্ট রুল কি বলে? কনস্ট্যান্ট রুল বলে কনস্ট্যান্টকে যদি ভেরিয়েবলের সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তাহলে এটার মান হয় 0। অর্থাৎ আমি যদি dy/dx করি তাহলে এটা হলো কনস্ট্যান্ট। এখন যদি আমরা এটাকে ডিরাইভেটিভ ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে অবশ্যই এটার মান হবে, dy এর মান যদি আমরা ধরি 5 আর dx ধরি
এই অংশটা আমি এখন করব না, শুধু যেহেতু কনস্ট্যান্ট রুল দেখাচ্ছি সুতরাং শুধু এই অংশটা নিয়ে কাজ করব, তখন এটার মান হবে 0। তাহলে কোনো কনস্ট্যান্টকে যদি ডিফারেন্সিয়েশন করতে হয় এটার মান অবশ্যই কি হবে, 0 হবে। এবার এক্সপোনেনশিয়াল রুলের মধ্যে আমরা আসি। এক্সপোনেনশিয়াল মানে সূচক। সূচক মানে কি, কোনো সংখ্যার উপর বা কোনো নাম্বারের উপর যখন পাওয়ার দেওয়া হয় তখন সেটা কি সূচক। তো বিভিন্ন সময় অনেক বড় সংখ্যাকে ছোট করে আনার জন্য সূচকে ব্যবহার করা হয়। তো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে সূচকের দুইটা নিয়ম রয়েছে। একটা নিয়ম হলো যে y ইজ ইকুয়াল টু e টু দ্য পাওয়ার x, আর আরেকটা হলো y ইজ ইকুয়াল টু a টু দ্য পাওয়ার x। তো e টু দ্য পাওয়ার x যদি হয় তাহলে রুল হবে, নিয়ম হবে এটি 1 নাম্বার। আর যদি a টু দ্য পাওয়ার x হয়, e টু দ্য পাওয়ার x মানে তোমার এর উপর যদি ভেরিয়েবলটা পাওয়ার হিসেবে থাকে, আর এ হলো এখানে কনস্ট্যান্ট অথবা তোমার স্থির রাশি, স্থির রাশির উপর যদি ভেরিয়েবল হয় তাহলে দুইটার দুই নিয়ম। এই ক্ষেত্রে প্রথমটা নিয়ম হলো ই এর উপরে যদি ভেরিয়েবলটা পাওয়ার হিসেবে থাকে তাহলে যা আছে তাই হবে ডিফারেন্সিয়েশন করলে। আর যদি তোমার স্থির রাশির উপর পাওয়ার ভেরিয়েবল থাকে তাহলে তোমার যা আছে তাই হবে, পাশাপাশি তোমার যে ভিত্তিটা থাকবে সেই ভিত্তিটা লন হবে, লন হবে। তাহলে আমরা দুইটা নিয়ম দেখি, দুইটা নিয়ম দেখলে আমরা আশা করি এক্সপোনেনশিয়াল ফাংশনটা বোঝা হয়ে যাবে। এর মধ্যে একটা নিয়ম, ধরো আমরা একটা ফাংশন লিখি, ধরো এটা হলো 1 নাম্বার ফাংশন। 1 নাম্বার ফাংশনে আমরা বললাম y ইজ ইকুয়াল টু e টু দ্য পাওয়ার 5x। বলা হলো এটার অন্তরীকরণ করো, এটার অন্তরীকরণ করো। তো এটার অন্তরীকরণ যদি করতে হয় dy বাই dx, y এর মান আমরা জানি কত এখানে আছে, y এর মান হলো তোমার e টু দ্য পাওয়ার 5x dx। এখন এটার ডিফারেন্সিয়েশন যখনই করবে তখন এই চিহ্নগুলো উঠে যাবে, এই চিহ্ন উঠে যাবে, ডি উঠে যাবে। ওকে, তো এক্স এর সাপেক্ষে করতেছে, এক্স এর সাপেক্ষে যদি করি তাহলে এখানে এর উপর পাওয়া আছে 5x, সুতরাং 1 নাম্বার রুল প্রযোজ্য, এই রুলটা প্রযোজ্য, এই রুলটা, এই নিয়মটা যদি প্রযোজ্য হয় তাহলে যা আছে তাই হবে, যা আছে তাই হবে, তাই লিখলাম। কিন্তু এখানে একটা কথা আছে, কথাটা হলো কি যে এখানে আমরা 1 নম্বরে বলছিলাম e টু দ্য পাওয়ার x, শুধু x, আর এখানে আসছে 5x। তো আমরা জানি যদি x থাকে, শুধু x থাকে, x এর উপর পাওয়ার 1 আছে, তো যদি 1 থাকে এটা যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে এটার মান হয়ে যায় 1 হওয়ার কারণে যা ছিল তাই। কিন্তু এখানে তো 5 আছে সাথে, 5 যদি থাকে এটা তো একটা সহগ যদি থাকে, সহগ এবং ভেরিয়েবল দুইটা যদি একসাথে থাকে তাহলে অবশ্যই তোমার এই ক্ষেত্রে তোমার যদি পাওয়ার রুল অ্যাপ্লাই করো তাহলে পাওয়ার রুল অ্যাপ্লাই করলে শুধু যদি 5x এর, যেমন এটা যদি করি ডি 5xটা আবার করতে হবে এই ক্ষেত্রে dx, তাহলে দেখো তুমি x এর ভিত্তিতে যদি এই 5xকে তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে শুধু রয়ে যাবে 5, তাহলে 5 e টু দ্য পাওয়ার 5x আর এদিকে রয়ে গেল 5। তাহলে বন্ধুরা এবং প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখবে, 5 রয়ে গেছে, 5 সামনে চলে আসবে, ই পরে নাও অথবা 5 পেছনে রাখতে পারে, এটি হলো আনসার। ওকে, এবার আমরা আরেকটি নিয়ম দেখব। সে নিয়মটা হলো, মনে করো যে আমি y সমান সমান ই দিয়ে করলাম, এখন এ দিয়ে করব। এ দিয়ে যদি করতে চাই তাহলে দেখব তোমার y সমান সমান দিলাম আমরা a টু দ্য পাওয়ার 2x, এর ব্যবহারে এসেছে। এর ব্যবহার যদি এসে তাহলে আমরা এটা ডিফারেন্সিয়েশন কীভাবে করব, ডিফারেন্সিয়েশন করব dy বাই dx, y এর মান হলো a টু দ্য পাওয়ার 2x dx। এখন এটার যদি অন্তরীকরণ করি তাহলে দেখো আমরা এখানে কি বলছিলাম, যদি এর উপর পাওয়ার থাকে তাহলে কি যা আসছে তা বসাতে হবে এবং লন যে ভিত্তিটা সেটা লিখতে হবে। তো লিখব a টু দ্য পাওয়ার x আর লন a টু দ্য পাওয়ার 2x যা আছে তাই বসালাম, আর লন a বসালাম। হ্যাঁ,
লন এ বসালাম, ওকে। কিন্তু এখানে একটা বিষয় রয়েছে যে এখানে শুধু এক্স, এখানে শুধু আমরা আগের নিয়মে বলছিলাম এক্স যদি থাকে, এখন এখানে তো শুধু এক্স না, এখানে আছে কি 2x। তো 2x যদি থাকে তাহলে এটা সহগ হিসেবে আছে ভেরিয়েবলের সাথে, ভেরিয়েবলের সাথে যদি সহগ থাকে তাহলে এই ক্ষেত্রে নিয়মটা হলো তোমার, এই ক্ষেত্রে নিয়ম হলো লন এ আমরা লিখব আর 2x এর ডিফারেন্সিয়েশনটা আবার করব। 2x এর ডিফারেন্সিয়েশনটা যদি আবার করি, 2x এর ডিফারেন্সিয়েশন যদি আবার করি তাহলে আমাদের সামনে যা দাঁড়াবে যে এই অংশটিকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তা আবার যদি ডিফারেন্সিয়েশন করি dy dx, এটা হলো 2x, ওকে। তাহলে a টু দ্য পাওয়ার 2x লন a, আর এটার যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে শুধু এখানে 2 থাকবে। তাহলে 2 হলো পুরোটার সাথে গুণ আকারে আছে, গুণ আকারে যদি থাকে 2 সামনে নিয়ে এসো, 2a 2x লন a, এটি হলো আনসার, এটি হলো আনসার। তাহলে এক্সপোনেনশিয়াল রুল যে দুটি নিয়ম রয়েছে সে দুটি নিয়মে আমরা করতে পারলাম। এবার আসো 4 নম্বর নিয়ম, লগারিদমিক রুল। লগারিদমিক রুল আমি জানি যে তোমাদের মনে করো যে এই অল্প ক্লাসে অন্তত এর উপর তোমাদের ভালো পরিমাণে এক্সারসাইজ করতে হবে, বেশি বেশি এক্সাম্পল বোর্ডের মধ্যে তুলে দিতে হবে। কিন্তু যেহেতু আমাদের ক্লাস সংখ্যা খুবই কম, জানো একটা ক্লাস পেতে তোমাদেরকে এক সপ্তাহ পর্যন্ত একটা সাবজেক্টের 1 সপ্তাহ 10 দিন ওয়েট করতে হয়, এবং একটা নির্দিষ্ট টাইম রয়েছে 40 মিনিট 50 মিনিট 1 ঘন্টা, এর মধ্যে ক্লাসটা শেষ করে দিতে হয়। সেই হিসেবে মনে করো যে সব কিছু তুলে ধরা সম্ভব না, আমরা শুধু নতুন নতুন ফর্মুলার সাথে পরিচয় করায় দিব, আর তোমাদের বাকি কাজ হলো এই ফর্মুলা অনুযায়ী তোমাদের বাসার মধ্যে বেশি বেশি করে প্র্যাকটিস করা। এবার আসো লগারিদমিক রুল। লগারিদমিক রুলেরও দুইটা নিয়ম রয়েছে। 1 নম্বর নিয়ম হলো যদি তোমার y সমান সমান লন x থাকে তাহলে এটার একটা নিয়ম, সেই নিয়মটা হলো এটা হয়ে যায় 1/x, তারপর লগ যদি এটা তো পর x হয় তাহলে সেটার নিয়ম হলো 1/x ইন্টু 1/ln a। তো আমরা দেখি, যেমন একটা উদাহরণ যদি আমরা দিই তাহলে উদাহরণ দিলে আমরা পেয়ে যাব। যেমন আমরা একটা নিয়ম দিই, যেমন বলা হলো y সমান সমান তোমার ln 6x, এটা একটা ফাংশন, বলা হলো যে এই ফাংশনের অন্তরীকরণ করো। তাহলে অন্তরীকরণ কীভাবে করব, dy/dx, এখানে y এর মান হলো ln 6x dx। এখন আমরা জানি যদি লগ থাকে, লগের নিয়ম হলো এখানে কোন নিয়মে পড়েছে দেখো, ln 6x। তো দেখা যাচ্ছে ln x, x এর সামনে আমরা জানি কি আছে 1 আছে, 1 এর জায়গায় তুমি 2 বসাও, 3 বসাও, 6 বসাও, তাহলে বোঝা যাচ্ছে এটা 1 নম্বর নিয়মে প্রযোজ্য। 1 নম্বর নিয়মে প্রযোজ্য হলে কি হয়ে যায়, যে ভেরিয়েবলটা থাকে সেটা নিচে চলে যায় 1/d। আমরা যদি dx উঠাতে চাই তাহলে এই ক্ষেত্রে আমরা লিখব ln 6x মানে হলো 1/6x, ঠিক আছে। কিন্তু এখানে একটা কথা রয়েছে, যে যেহেতু এখানে আমরা শুধু এই নিয়মটা পড়েছিলাম x, আর এখানে আছে 6x, সুতরাং 6x এর অংশটুকুর আবারও ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ডিফারেন্সিয়েশন যদি করতে হয় তাহলে 6x ডিভাইডেড বাই dx, এতটুকু আবার লিখতে হবে। লিখলে এবার x এর ভিত্তিতে 6x এর ডিফারেন্সিয়েশন করো, দেখবে 1/6x ইন্টু x এর সাপেক্ষে যদি 6x এর করো শুধু 6 থাকে, তাহলে 6 এ কাটা 1/x, এবং এটি হলো আনসার।
এবার আমরা 2 নম্বর নিয়মটা দেখব। 2 নম্বর নিয়মটা যদি আমরা দেখি তাহলে দেখব লগ এক্স স্কোয়ার। আমরা দিলাম 2 নম্বরটা হলো লগ এ টু দ্য পাওয়ার এক্স। হ্যাঁ, লগ এ টু দ্য পাওয়ার এক্স। লগ যদি এ টু দ্য পাওয়ার এক্স করতে চাই তাহলে আমরা দেখি লগ এ টু দ্য পাওয়ার এক্সের একটা নিয়ম আমরা পাই কি না। আচ্ছা, log a to the power x আচ্ছা, আমরা এই নিয়মের এক্সাম্পলটা দিতে পারতেছি না, তবে আরেকটা এটার উপর আরেকটা করি। আরেকটা যদি করি তাহলে আমরা আশা করি ঝামেলাগুলো মিটে যাবে। আমরা দেই y log x to the power whole square। এখন এটার যেহেতু লগ নিয়ে আসছি সুতরাং অবশ্যই লগের নিয়ম এখানে প্রযোজ্য হবে। তো লগের নিয়ম যদি প্রযোজ্য হয় আমরা এটা কীভাবে দেখব? আমরা ডিফারেন্সিয়েশন করি dy বাই dx dy log x dx। এখন আমরা পাওয়ার রুলের নিয়মে আমরা কি জানতাম, যদি হোল পাওয়ার থাকে তাহলে যা আছে সেই সংখ্যাটি তোমার সেই সংখ্যার ভিত্তিতে এটার ডিফারেন্সিয়েশন হবে, তারপর লগের নিয়ম আসছি। তো আমরা যদি সেভাবে করি তাহলে হবে তোমার এটাকে লিখতে হবে অবশ্যই এভাবে লিখতে হবে ডি 2 বার লিখতে হবে লগ এক্স, তোমার মনে করো লিখতে হবে হোল স্কোয়ার ডি এক্স বলতে লিখতে হবে লগ এক্স ইন্টু, এখন ভিতরে অংশ করতে হবে ডি লগ এক্স ডিভাইডেড বাই ডিএক্স। এখন এভাবে যদি করি তাহলে দেখো ডিফারেন্সিয়েশন করলে এখানে হয় 2 লগ এক্স, আর এদিকে হয় তোমার কি এক্সের ভিত্তিতে লগ এক্সের ডিফারেন্সিয়েশন হলো আমরা জানি 1/x হয়। তো 1/x যদি হয় তাহলে এটাকে সাজালে 2 লগ এক্স এবং এক্স, এটাই হলো তোমার আনসার। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা আরও কয়েকটি নতুন নিয়ম তোমাদের সামনে অ্যাপ্লাই করব। সেই নিয়মগুলো হলো আমরা একটু প্রসিড করব সামনের দিকে। তাহলে এই নিয়ম যেহেতু অ্যাপ্লাই হয়েছে আমরা এগুলো মুছে ফেলে আমরা আরও কিছু নতুন বিষয়ের সাথে তোমাদের পরিচয় করে দেব। চেইন রুল, এরপর হলো 5 নাম্বার হলো চেইন রুল। চেইন রুল মানে হলো তোমার যদি ডাবল ফাংশন দেয়া থাকে, ডাবল ফাংশন অর্থাৎ যদি বলা হয় এক্স, যদি বলা হয় ওয়াই ইজ ফাংশন অফ এক্স, আবার আরেক জায়গায় বলা হয় একটা সমীকরণে তোমার এক্স ইজ এ ফাংশন অফ জেড, এভাবে যদি বলা থাকে যে ওয়াই হলো এক্সের ফাংশন আবার এক্স হলো জেডের ফাংশন, তাহলে চেইন রুল প্রযোজ্য। তা আমরা দেখি যে চেইন রুল কি বলে। চেইন রুল বলে তোমার চেইন রুল বলে যে dy বাই dx এটা হবে তোমার এখানে অবশ্যই কন্ডিশন দেয়া থাকবে। চেইন রুলের ক্ষেত্রে বলা হবে যে y সমান সমান ফাংশন অফ x হলে, হ্যাঁ, এবং x সমান সমান ফাংশন অফ z হলে, হ্যাঁ, তখন চেইন রুল প্রযোজ্য। তখন লিখতে হবে dy বাই dx, এই ক্ষেত্রে হলো d
ওয়াই বাই ডিএক্স, আবার ডিএক্স বাই ডিজেড, এভাবে লিখতে হবে। এরপর হলো 6 নাম্বার। 6 নাম্বার হলো তোমার প্রোডাক্ট রুল। প্রোডাক্ট রুল হলো কি, যদি ফাংশনের মধ্যে তোমার চলকটা বা ভেরিয়েবলটা যদি গুণ আকারে থাকে তখন তোমার ফাংশন রুল প্রযোজ্য, তখন তোমার প্রোডাক্ট রুল প্রযোজ্য। তো সেটি কি? সেটি হলো তোমার প্রোডাক্ট রুলটা হলো এরকম। প্রোডাক্ট রুল যেমন যদি বলা হয় y সমান সমান ইউ ভি, তাহলে এই ক্ষেত্রে লিখতে হবে dy বাই dx। এই ক্ষেত্রে হলো তোমার প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয়টার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে হবে তোমার dv dx। তারপর হলো তোমার এটা হবে না, এটা মুছে আবার সমানভাবে লিখি যে এই ক্ষেত্রে শুধু ইউটা আলাদা করে রেখে দিব, যা আছে তাই হবে। তারপর ভি এর ডিফারেন্সিয়েশন হবে। ভি এর ডিফারেন্সিয়েশন হতে হলে তোমাকে এভাবে লিখতে হবে। তারপর আবার ভিকে নিজের মতো রেখে দিব, তারপর ইউ এর ডিফারেন্সিয়েশন আমরা করব। এটা হলো প্রোডাক্ট রুল। তারপর হলো কোশিয়েন্ট রুল। কোশিয়েন্ট রুল মানে হলো ভাগের নিয়ম। যদি ফাংশনটা ভাগ আকারে থাকে, যেমন বলা হলো y ইজ ইকুয়াল টু ইউ বাই ভি, এভাবে ভাগের নিয়ম যদি হয়, তো ভাগের নিয়মের ক্ষেত্রে তোমার লিখতে হবে ডিফারেন্সিয়েশনটা এই নিয়মে dx। তারপর লিখতে হবে আগে আমরা প্রোডাক্ট রুলের ক্ষেত্রে কি করছিলাম, প্রথমটাকে সেপারেট রেখে দ্বিতীয়টা করছিলাম, তারপর দ্বিতীয়টাকে সেপারেট রেখে প্রথমটা করেছিলাম। এবার হবে তার উল্টো, অর্থাৎ প্রথমটাকে করব, দ্বিতীয়টাকে সেপারেট রাখবো, তারপর প্রথমটাকে করব। ডি হবে ইউ ডিএক্স, আর এখানে চিহ্ন হবে মাইনাস, তারপর হবে ইউ আলাদা, তারপর হবে ডি ভি ডিএক্স এবং বি স্কোয়ার হবে। এটা হলো কোশিয়েন্ট রুলের নিয়ম। তো তোমরা প্রিয় শিক্ষার্থীরা এদিকে একটু নজর করো, নিয়মগুলোর দিকে একটু চাও। এই নিয়মগুলো আমরা এখন প্রয়োগ করব। আচ্ছা, তাহলে চেইন রুল। এখন চেইন রুলের যদি একটা উদাহরণ দিই আমরা, ধরো এমন একটা ফাংশন দেওয়া রইল, বলা হলো যে y ইজ ইকুয়াল টু 2u এবং বলা হলো u ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 1 হলে এর অন্তরীকরণ করো, তাহলে একটু খেয়াল করো এটা কোন রুল প্রযোজ্য হবে। এই যে 3টা রুল আমি এখানে লিখে দিলাম, এই 3 নিয়মের মধ্যে কোন নিয়মটা এখানে প্রযোজ্য হবে একটু খেয়াল করে দেখো। আচ্ছা, যদি আমরা 3 নিয়মের মধ্যে একটু খেয়াল করি তাহলে দেখব এটা চেইন রুলটা এই ক্ষেত্রে প্রযোজ্য। চেইন রুলটা প্রযোজ্য কারণ হলো এখানে দুইটা ফাংশন, একটা হলো y সমান সমান y ইউ এর উপর ডিপেন্ড করে, আবার ইউ এক্স এর উপর ডিপেন্ড করে, সুতরাং চেইন রুল প্রযোজ্য। চেইন রুল যদি প্রযোজ্য হয় তাহলে তার নিয়মটা হলো এই, তাহলে এটা লিখবো আমরা dy বাই dx, তাহলে আমরা লিখবো d 2u ডিভাইডেড বাই d u, তারপর হলো তোমার d u মানে হলো তোমার 3x স্কোয়ার, 3x আমি একসাথেই করে ফেলতেছি 3x স্কোয়ার, আর এটা হবে তোমার x এর সাপেক্ষে। এখন এটা আমরা পাওয়ার রুল বা যে রুল প্রযোজ্য সেই রুলের মাধ্যমে এটা করব। ওকে, তাহলে ইউ এর সাপেক্ষে এটা যদি করি তাহলে হয় 2 যদি হয়, আর এটা যদি x এর সাপেক্ষে করি তাহলে হবে তোমার 3x, আর
এদিকে যাওয়ার দরকার নেই, কারণ এটা হলো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন করলে এটা 0 হয়, সুতরাং এখানে 0 হয়ে যাবে। তাহলে এখানে কি দাঁড়ালো 6x, তাহলে এটা হলো চেঞ্জ রুল অ্যাপ্লাই করলে 6x, এটি হবে আনসার। ওকে, তাহলে প্রোডাক্ট রুলে আমরা আসি। প্রোডাক্ট রুলের যদি একটা উদাহরণ আমরা দেখি, প্রোডাক্ট রুলের যদি আরেকটা উদাহরণ দেখি, সেটি হলো তোমার মনে করো যে বলা হলো যে y সমান x প্লাস 1 x মাইনাস 1। প্রোডাক্ট মানে গুণ, এটা হলো গুণ, আর কোশিয়েন্ট মানে হলো ভাগ, আর চেইন রুল হলো তোমার ফাংশনের ফাংশন, মানে অপেক্ষকের অপেক্ষক। এখন যদি এরকমই কোনো ফাংশন থাকে তাহলে সেটার ডিফারেন্সিয়েশন কীভাবে করতে হবে, এক্ষেত্রে প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করতে হবে। তো আমরা দেখতেছি ইউ বি গুণ আকারে আছে, এটার ধরে নিব আমরা ইউ, আর এটার ধরে নিব আমরা ভি। হ্যাঁ, তো ইউ ভি যদি ধরে নিই, হ্যাঁ, তাহলে এই রুলটা এখানে প্রযোজ্য হবে। যদি প্রযোজ্য হয় তাহলে আমরা দেখি কীভাবে লিখব, ডিইউ বাই ডিএক্স। তাহলে এই ক্ষেত্রে লিখতে হবে, এটা যদি ইউ হয়ে থাকে, ইউটাকে আমরা যেভাবে আছে সেভাবে লিখে নিব, এক্স প্লাস 1। তারপর আমরা জানি নিয়ম অনুযায়ী ভি এর ডিফারেন্সিয়েশন করতে হবে। ভি এর ডিফারেন্সিয়েশন করার জন্য ডি, তোমার মনে করো ভি এর মান লিখতে হবে এক্স মাইনাস 1, ডি তোমার লিখতে হবে, ডি লিখতে হবে তোমার এই ক্ষেত্রে লিখতে হবে এক্স। তারপর হলো ভি হলো এক্স মাইনাস 1, এটা রেখে দাও যেভাবে আছে সেভাবেই। আর ইউ প্রথমটা ডিফারেন্সিয়েশন করো, ডিফারেন্সিয়েশন করলে শুধু এক্স হবে, শুধু এক্স, আর 1 ডিফারেন্সিয়েশন করলে এটা 0 হয়ে যাবে। ওকে, তাহলে তোমার আমি এখানে করেই ফেলছি, না করে যেহেতু এখানে করি নাই সুতরাং একটু পরে করতে পারি। ডি এক্স মাইনাস 1 লিখতে পারি এখানে, আর এখানে লিখতে পারি এক্স ডিএক্স। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, এক্স প্লাস 1 আমি লিখলাম, যা আছে তাই, এটা ডিফারেন্সিয়েট করলে হবে শুধু এক্স 1 হবে। তারপর হলো এদিকে যদি তুমি করো তাহলে এক্স মাইনাস 1 হবে, আর এদিকে শুধু 1 হবে। তাহলে কি দাঁড়ালো এই এক্স প্লাস 1, আর এদিকে হলো এক্স মাইনাস 1। ইউ ভি, ইউ রাখলাম, আর তোমার ভি এরটা করলাম, ভি এরটা করলে দাঁড়ালো 1, তারপর হলো যুগ ভি রাখলাম, ইউ এরটা করলাম, ইউটা 1, ঠিক আছে। ওকে, তাহলে কি দাঁড়ালো এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, 1 কাটা 2x, এটি হলো আনসার। তাহলে এটি হলো প্রোডাক্ট রুল। তোমরা বাসায় বেশি করে প্র্যাকটিস করবে। আমি শুধু একটি করে এক্সাম্পল দেখাচ্ছি, তোমরা হয়তো বেশি যখন করবে আরও নতুন পদ্ধতি নতুন না, পদ্ধতি একই, কিন্তু ফাংশনগুলো ভিন্ন ফাংশন আসবে, তখন হয়তো জটিলতা থাকলে সেটা তোমাদের সামনে আসবে। তোমরা যে কোনো ম্যাথের প্রবলেম নিয়ে সময়ে মোবাইল দিয়ে ছবি তুলে সেটা কমেন্ট বক্সে দিয়ে দিবে, আমরা সেটা নিয়ে প্রয়োজনে পরে ক্লাসে সেটা নিয়ে আলোচনা করব। কোশিয়েন্ট রুল হলো ভাগের নিয়ম। তো ভাগের নিয়মটা কি, যদি মনে করো যে ভাগটা এরকমই দেয়া থাকে, একটা ফাংশন দেয়া থাকে এরকম যে তোমার 2x প্লাস 1, তারপর 1 প্লাস 3x, এটা হলো ভাগ, বলা হলো এটার অন্তরীকরণ করো। তো এটার অন্তরীকরণ কিভাবে হবে, কোন নিয়ম প্রযোজ্য হবে, কোশিয়েন্ট রুল প্রযোজ্য হবে। কোশিয়েন্ট রুল যদি প্রযোজ্য হয় তাহলে আমরা লিখব dy বাই dx। এই ক্ষেত্রে তোমার কোশিয়েন্ট রুলের যে নিয়ম ফর্মুলাটা বসাও। আমরা এটা হলো তোমাদের মানে এই অংশের উপরের অংশটা যেটা, সেটি হলো ইউ, আর এটি হলো ভি। তাহলে ইউ ভি অবশ্যই কোশিয়েন্ট রুল যদি হয়, এটা যদি তুমি ইউ ধরে নাও আর এটা যদি ভি ধরে নাও, হ্যাঁ, তাহলে তুমি এই নিয়ম অ্যাপ্লাই করতে হবে ধরে নিয়ে তুমি ইউ, আমরা দেখলাম যে প্রথমে ভিটা রেখে দিব যেভাবে আছে সেভাবে, ভি কি 1 প্লাস 2x যেভাবে আছে সেভাবে রেখে দিলাম।
তারপর হলো ইউ এর ডিফারেন্সিয়েশন করতে হবে। ইউ এর যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে দাঁড়ায় ডি ইউ এর মান হলো 2x + 1 dx, তারপর হলো মাইনাস, তারপর বলা হলো যে ইউটা যেভাবে আছে সেভাবে রেখে দিতে হবে। ইউ হলো 2x + 1, তাহলে আমি 2x + 1 এটা যেভাবে আছে সেভাবে রেখে দিলাম। আর তোমার আর বলা হলো যে ভি এর ডিফারেন্সিয়েশন করার জন্য, তো ভি হলো 1 + 2x, এটা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে তোমার দাঁড়াবে শুধু এখানে শুধু থাকবে 2, তারপর আমি লিখে নিচ্ছি 1 + 2x / dx, আর ভি স্কোয়ার 1 + 2x এটা স্কোয়ার। এই শুধু ফর্মুলাতে বসাই দিলাম ফাংশনটাকে। ফর্মুলাতে বসাই দেওয়ার পরে এখন তুমি কমপ্লিট করো, এটা যেভাবে আছে সেভাবেই থাকবে 2x, আর এই অংশে ইউ এর শুধু ডিফারেন্সিয়েশন হবে। ডিফারেন্সিয়েশন হলে শুধু হবে এখানে তোমার 2। কীভাবে 2 হবে, এখানে তো 0 হয়ে যাবে যদি 1 এর ডিফারেন্সিয়েশন করো, আর 2x এর ডিফারেন্সিয়েশন করলে x এর উপর শুধু 1 আছে, 1টাকে সামনে নিয়ে আসলে 1 থেকে 1 মাইনাস করলে 0 হয়, x এর উপর 0 হলে সেটা 1 হয়, সুতরাং 1 এবং 2 গুণ করলে 2 হয়, এই 2 লিখে নিলাম। মাইনাস 2x + 1 যেভাবে আছে সেভাবে লিখো, আর এখানে যদি ডিফারেন্সিয়েশন করো শুধু এখানে হবে কি তোমার, এখানে হবে 2, আর নিচে হলো 1 + 2x এটা স্কোয়ার হলো। ওকে, এখন তুমি মানে স্বাভাবিক নিয়মে করো। স্বাভাবিক নিয়মে করলে কি দাঁড়ায় যে 2 + 4x - 4x - 2, সরি এখানে একটা বিষয়, ইউ এটাতে কিন্তু 1 না, এটা হবে 2। এই যে 2x + 1 এটা 2, এটা 2, তো 2 যদি হয় এখানে অবশ্যই এটা 4 হয়ে যাবে। হ্যাঁ, বাকি সব ঠিক আছে। আর 2x 4x - 2, ওকে, তাহলে 1 + 2x হোল স্কোয়ার, এই 4x এ কাটা, তারপর আমরা শেষ দিয়ে দিব, শেষের দিকে প্রায় চলে এসেছি। তাহলে উপরে রইল কত 2, আর নিচে রইল 1 + 2x স্কোয়ার। আনসার তুমি এখানে করতে পারো, শেষ দিতে পারো, অথবা এটাকে একটু ভেঙে লিখতে পারো। এটাকে যদি ভেঙে লিখো তাহলে এটা লেখা যায় 1 + 2x 2 বার, 1 + 2x 2 বার। তাহলে তুমি এটা যদি শেষ করো 2 1 এ 1, হ্যাঁ, তারপর হলো 2x প্লাস হলো তোমার 2x প্লাস 4x স্কোয়ার, তাহলে কি দাঁড়াবে 2 1 + 4x প্লাস 4x স্কোয়ার, এটি হলো আনসার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসটি একটু লম্বা হয়ে গেছে, তোমাদের কাছে দুঃখ প্রকাশ করছি। তো আমার টার্গেট ছিল যে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যত নিয়ম ফর্মুলা রয়েছে সেগুলো সামনে নিয়ে আসা। তো মোটামুটি এই 7টার নিয়ম যদি তোমরা মুখস্থ থাকে তাহলে ডিফারেন্সিয়েশন যে কোনো ধরনের ডিফারেন্সিয়েশন করতে পারবে। এগুলোর উপর নির্ভর করবে এই চ্যাপ্টারের উপর আরও কয়েকটি ক্লাস নেওয়া হবে, কিন্তু বাকি সব ক্লাস নির্ভর করবে আজকের ক্লাসের উপর। সুতরাং তোমরা যদি কেউ মিস করে থাকো অথবা মনোযোগের ঘাটতি তোমাদের থেকে থাকে তাহলে রেকর্ড করা ক্লাসটা তোমরা বাসায় বসে খাতা কলম নিয়ে ক্লাসটা মানে খেয়াল করে তোমরা অনুসরণ করবে এবং খাতা কলম নিয়ে বসে গিয়ে আজকের ক্লাসটা পুঙ্খানুপুঙ্খভাবে তোমরা এক্সারসাইজ করার চেষ্টা করবে, যেহেতু এই ক্লাসের উপর বাকি ক্লাস এবং পরের চ্যাপ্টারটা এই ক্লাসের উপর ডিপেন্ড করবে। তো তোমাদের জন্য শুভকামনা থাকলো, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।